স্যার আজকের এই ভিডিওতে আমি আপনাদের 3টা রিজন বলবো যে 3টা কারণে আমার মনে হয় আপনাদের ফ্রিল্যান্সিং করা উচিত না, এবং আমি আপনাদের একটা স্টেপ বাই স্টেপ 3 স্টেপের গাইড দিব, যে গাইডটা আপনাদের হেল্প করবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যেতে। চলুন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করেছে এলিভেট পে, ওদের ব্যাপারে একটু পরে বলতেছি। বাংলাদেশের মানুষের মধ্যে ফ্রিল্যান্সিং নিয়ে খুব বড় ধরনের একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা হলো ফ্রিল্যান্সিং করব আমি মুক্ত পেশার মধ্যে যাব, আমি কারো চাকরি করব না। এই কথার আসলে কোনো মানে নেই। ফ্রিল্যান্সিংও এক ধরনের চাকরি। ইনফ্যাক্ট ফ্রিল্যান্সিং নর্মাল চাকরি থেকে আরো খারাপ চাকরি। তার কারণ নর্মাল চাকরি যখন আপনি করেন, আপনার একটা বস থাকে, আপনি একটা কোম্পানির জন্য কাজ করেন, এবং আপনি একটা বস একটা কোম্পানির জন্য সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করেন। মাস শেষে আপনি একজনের কাছ থেকে বা একটা কোম্পানির কাছ থেকে বেতন পান। ফ্রিল্যান্সিং এর ভিতরে আপনি যখন যান, তখন আপনি একই সাথে 10টা বা 15টা ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন। সো 10টা বা 15টা বসের জন্য আপনি কাজ করতেছেন। 10টা বা 15টা বসের 10টা বা 15টা ডিফারেন্ট টাইপের রিকোয়ারমেন্ট আছে। কেউ আপনাকে বলতেছে 9টা থেকে 12টায় কাজ করতে, কেউ আপনাকে বলতেছে রাত 1টা থেকে রাত 4টা পর্যন্ত কাজ করতে। সো 10 জনের জন্য 10 রকম রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতেছেন, এবং চাকরি আপনি করতেছেন। কিন্তু এমন না যে আপনি খুব আহামরি মজার জিনিস করতেছেন, আপনি চাকরি করতেছেন, জাস্ট একজনের বদলে একই সাথে 10 জনের চাকরি করতেছেন, যেটা নর্মাল চাকরির থেকে ফ্রিল্যান্সিংয়ে আরো খারাপ জায়গায় নিয়ে যায়। তার থেকেও বড় যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো নর্মাল চাকরি আপনি যখন একবার পান, তখন আপনি ওই চাকরিতে ভালো করবেন নাকি করবেন না, এইটা ডিপেন্ড করে আপনার কাজের কোয়ালিটির উপরে। সো আপনি একবার একটা চাকরি পেয়েছেন, সেই চাকরিটায় আপনি যদি ভালো পারফর্ম করেন, আপনি যদি খুব খারাপ না হন, ওই কোম্পানির ভিতরে আস্তে আস্তে আপনার গ্রোথ হইতে থাকবে। যদি গ্রোথ নাও হয়, খুব বাজে কোম্পানি ধরে নিলাম, আপনি খুব বাজে ধরনের কাজকর্ম না করলে হয়তো আপনি ফায়ার হবেন না, আপনি স্ট্যাগনেন্ট থাকবেন, আপনি খুব উপরের দিকে যাবেন এরকম না, বাট আপনি ফায়ার হবেন না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সমস্যা হইলো আপনার প্রত্যেক দিনই নতুন চাকরিও খুঁজতে থাকতে হবে, কারণ আগের প্রজেক্টগুলো তো শেষ হয়ে যাবে, তাই না? তো এই কারণে নর্মাল চাকরির থেকে অনেক সময় ফ্রিল্যান্সিং খারাপ। তো কথা হইলো, এতই যদি খারাপ হবে ফ্রিল্যান্সিং, তাহলে বাংলাদেশের মানুষ ফ্রিল্যান্সিং এত পছন্দ করে কেন? মুক্ত পেশা করবো, আমি কারো দাস হবো না, আমি ফ্রিল্যান্সার হবো, এই ধরনের কথাবার্তা বলে কেন? বলার পিছনে কয়েকটা কারণ আছে, এবং ওই কারণগুলো লজিক্যাল। প্রথম কারণ হলো, আমাদের গুরুরা যারা কোর্স টোর্স বেচে, অথবা অনেক ক্ষেত্রে বাংলাদেশ সরকারও দেয়, আমরা ফ্রিল্যান্সিংকে এমনভাবে পজিশন করছি যে বাংলাদেশের তরুণ সমাজ এখন ফ্রিল্যান্সিং করে আয় রোজগার করবে, বাংলাদেশের তরুণ সমাজ এখন চাকরি বাকরি করবে না, ওই অ্যাঙ্গেলে নিয়ে গিয়েছে। এবং ফ্রিল্যান্সিং এর ব্র্যান্ড পজিশনিংটা হয়ে গেছে এমন যে এই জিনিস তারাই করে যারা চাকরি করতে চায় না, যদিও ফ্রিল্যান্সিং আসলে চাকরি, এবং অনেক ক্ষেত্রে নর্মাল চাকরি থেকে আরো খারাপ ধরনের চাকরি। এটা একটা কারণ। আরেকটা কারণ যে কারণে বাংলাদেশের মানুষ ফ্রিল্যান্সিং করতে চায়, সেটা হলো চাকরি তো আসলে নাই। নর্মাল চাকরি যদি অনেক অ্যাভেলেবল থাকতো, তাহলে হয়তো কেউ ফ্রিল্যান্সিং করতে চাইতো না, বাট যেহেতু নর্মাল চাকরির অ্যাভেলেবিলিটি এত কম, তো ফ্রিল্যান্সিং আমি করতে চাইতেই পারি, এবং এই ক্ষেত্রে আমাকে দোষ দেওয়ার কিছু নেই। থার্ড, সবচেয়ে বড় যেই কারণে অনেক মানুষ এই জিনিস করতে চায়, তা হলো আপনি যখন ফ্রিল্যান্সিং করেন, তখন আপনি বৈদেশিক মুদ্রায় ইনকাম করেন, এবং $1 ইনকাম আমি করতেছি বাংলাদেশে বসেই। $1 তো আমার কাছে এসে 100 টাকা হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে, তাদের কাছে যখন ডলারটা আসে, তারপর ডলারটা কনভার্ট করে, তখন তাদের আয় আসলে অনেক হয়ে যায় কম্পেয়ার টু একটা নর্মাল চাকরি। এই কারণেই অনেক কষ্ট হইলেও অনেকের কাছে ফ্রিল্যান্সিং অনেক ভালো একটা বিষয়, কারণ এই বেনিফিটগুলো প্রত্যেকটাই আসলে রিয়েল বেনিফিট। আচ্ছা, ভিডিওর এই সেকশনে আমরা একটু এলিভেট পে নিয়ে কথাবার্তা বলবো। জেনারেলি ভিডিওর মধ্যে যখন কোনো স্পন্সর আসে, তখন ওই স্পন্সর নিয়ে অত কথাবার্তা হয় না, বাট এলিভেট পে নিয়ে আমি একটু বিস্তারিত কথাবার্তা বলতে চাই। তার কারণ এই ভিডিওটার সাথে এলিভেট পে খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি যেহেতু ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করেছি বাংলাদেশে, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ, বিদেশ থেকে বাংলাদেশে টাকা আনার যে ঝামেলা, এই ঝামেলার সাথে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে অনেক বেশি রিলেট করতে পারি। এই কারণে আমি এলিভেট পে নিয়ে যতক্ষণ কথা বললে হয় ততক্ষণ না বলে একটু বিস্তারিত আপনাদের বোঝাইতে চাই। দেখেন, একদম সহজ করে যদি বোঝার চেষ্টা করি, এলিভেট পে বিদেশ থেকে বাংলাদেশে টাকা আনার একটা সহজ উপায়। এই জিনিসটা এলিভেট পে কিভাবে করে, আপনি যখন এলিভেট পে এর অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করেন, তখন এলিভেট পে আপনার হয়ে আমেরিকান কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে, এবং তারপর এই ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি আপনার ক্লায়েন্টদের দিবেন। ওই ক্লায়েন্টরা ওই ব্যাংকে টাকা দিবে, সেই টাকা সরাসরি আপনার এলিভেট পে অ্যাপের মধ্যে দেখাবে, এবং সেই অ্যাপের থেকে টাকা আপনি আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকে উইথড্র করে নিয়ে আসতে পারবেন। বাংলাদেশে পেপাল নাই, বাট বাংলাদেশে পেওনিয়ার আছে, যে পেওনিয়ার অনেকটাই এলিভেট পে এর মতোই সার্ভিসটা দেয়, বাট এলিভেট পে আরো আধুনিক। এলিভেট পে আপনাকে ভার্চুয়াল কার্ড দিচ্ছে ফিজিক্যাল কার্ডের ঝামেলার বদলে, প্লাস এলিভেট পে এর কোনো সার্ভিস চার্জ নাই, যেটা পেওনিয়ার আছে। প্লাস পেওনিয়ার যেরকম ব্যান ট্যান হয়ে যায়, এখন পর্যন্ত এলিভেট পে এরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আমি নিজে অ্যাকচুয়ালি সাইন আপ করেছি। তো সাইন আপ করার প্রসেসটা খুব একটা জটিল না। আমার ফার্স্টে যেটা করতে হয়েছে, বেসিক যেটা নাম ধাম ইত্যাদি ওগুলো দিতে হয়েছে, এবং তারপরে মার্কেট প্লেসের ডকুমেন্ট দিতে হয়েছে। সো আমি যেহেতু আপওয়ার্কে অনেক কাজ করেছি একসময়, আপওয়ার্কের আর্নিং সার্টিফিকেট আমাকে আপলোড করতে হয়েছে, এবং তারপরে আমার পাসপোর্ট আপলোড করতে হয়েছে। এবং এই দুইটা আপলোড করার পরে মোটামুটি 3 দিনের মতো সময় লেগেছে। 2 থেকে 3 দিন সম্ভবত লাগে অন অ্যাভারেজ, ওরা বলেই দেয় ওদের অ্যাপের ভিতরে। এবং আমি যদি আপনাদের এখন অ্যাপটা দেখাই, অ্যাপটা দেখতে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুধু যে অ্যাপ ডাউনলোড করছি তা না, আমি অ্যাপের ভিতরে এখন $910 আছে, এবং
এই $910 দিয়ে আমি এখন দুইটা জিনিস করতে পারবো। এক, এলিভেট পে আমাকে একটা মাস্টার কার্ড দিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি ক্লিক করলে এই কার্ডে সব ডিটেল চলে আসবে, যেটা আমি করতেছি না। এই কার্ড দিয়ে আমি এখন অনলাইনে যে কোনো কেনাকাটা করতে পারবো। সো আমি ফেসবুক অ্যাডের কথা বলেন বা আমি কোনো একটা দোকান থেকে, অনলাইনের কোনো একটা দোকান থেকে কিছু একটা কিনতে চাই, সবই আমি করতে পারবো এই মাস্টার কার্ড দিয়ে, যেটা একটা বেনিফিট। মনে করেন আমি চাই না কেনাকাটা করতে, আমার কেনাকাটা করার কোনো ইচ্ছা নেই, আমি এখন চাই আমার এই টাকা আমার বাংলাদেশের কোনো একটা ব্যাংকে নিয়ে আসবো। খুবই সহজ সিস্টেম। আমি সিম্পলি সেন্ড মানিতে ক্লিক করব এবং তারপর ট্রান্সফারে ক্লিক করব এবং তারপরে সিলেক্ট হু টু পের থেকে আমি এখান থেকে সার্চ না দিয়ে আমি নিউতে ক্লিক করব এবং তারপরে এখান থেকে দেশ সিলেক্ট করব বাংলাদেশ, এবং তারপরে বাংলাদেশ সিলেক্ট করার পরে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করব এবং তারপর কন্টিনিউ দিব। এরপরে ব্যাংকের সব ডিটেল দিয়ে দিতে হয় এবং তারপরে জেনারেলি একদিন, কখনো কখনো আমি শুনেছি অনেকের 2 দিনের মতো লাগে, টাকা আপনার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে উইথ রেমিটেন্স। আপনারা জানেন যে যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করে তাদের ওই টাকাটা রেমিটেন্স হিসেবে কাউন্ট হয় বাংলাদেশে এবং সরকার প্রণোদনা দেয় ওই রেমিটেন্সের উপরে। সো আপনি 100 টাকা পাঠাইলে 102.5 টাকার মতো পাওয়া যায়। সো এক্সাক্ট হিসাবটা এক এক সময় এক এক রকম হয়, আপনি একটু রিসার্চ করে নেবেন। বেসিক্যালি একটা রেমিটেন্স অ্যাড হয়। তো এই হলো এলিভেট পে। আমার মতে সবারই ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করা উচিত। তার কয়েকটা কারণ আছে। মেইন কারণ হলো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা এবং বাংলাদেশে যারা বিদেশ থেকে টাকা আনার চেষ্টা করে তাদের হাতে খুব বেশি অপশন এই মুহূর্তে নাই। একটা এক্সট্রা অপশন আসা সবসময় একটা ভালো ব্যাপার। সো যখনই কোনো এক্সট্রা কোম্পানি আসবে বাংলাদেশের মার্কেটে এই ধরনের সার্ভিস দিতে চাবে, তাদের সবসময় আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করবো, যেটা এলিভেট পেকে না করার কারণ নাই। যদি পেপ্যাল আসতো তাদেরকেও আমরা করতাম। বিদেশ থেকে দেশে টাকা আনা আমাদের জন্য যারাই সহজ করবে তাদেরকেই আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবো। এটা 1 নম্বর কারণ। সেকেন্ড, যখন পেওনিয়ার টাইপ কিছু কোম্পানি একা বাংলাদেশের মার্কেটে কাজ করে তখন একটু মনোপলিস্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় এবং যখন ওইটা হয় তখন দেখা যায় যে আমাদের 22,000 স্টুডেন্ট আছে। আমি নিজে পার্সোনালি দেখেছি যে পেওনিয়ার ওনার অ্যাকাউন্টে $2,000 আছে, $2,000 সহ অ্যাকাউন্ট ব্লক, সাপোর্টে কথা বলে যোগাযোগ করা যাচ্ছে না। আপনারা পেওনিয়ারের গ্রুপে যে যদি দেখেন, এটা পেওনিয়ারের এগেন্স্ট। আমি নিজে পেওনিয়ার অনেক দিন পর্যন্ত ইউজ করেছি এবং আমার নিজের সাথে সমস্যা হয়েছে। আমি আপনাদের চাইলে যে দেখাইতে পারি যে আননেসেসারি একটা ডকুমেন্ট চেয়ে, একটা ব্যাংক ডকুমেন্ট চেয়ে অনেক দিন ধরে অ্যাকাউন্ট খামাখা ঝুলেছিল। সো পেওনিয়ারের এগেন্স্ট এটা কিছু না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এক্সট্রা একটা অপশন থাকা আমাদের মতো মানুষদের যারা বিদেশ থেকে টাকা আনতে চায় তাদের জন্য সবসময় ভালো। তো যাতে করে হঠাৎ যদি আপনার অমুক অ্যাকাউন্টে সমস্যা হয় তাহলে আপনি অন্য একটা অ্যাকাউন্টের ডিটেল আপনার ক্লায়েন্টকে দিয়ে বলতে পারেন যে ভাই এটা পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমি যে আপনারা 2টা কাজ করেন। 1 নম্বর কাজ হলো এলিভেট পের বিস্তারিত সব ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে সাইন আপ করে ইউজ করে দেখেন আপনার কেমন লাগে। আমার ধারণা 1, ক্লায়েন্টদের টাকা আনতে আপনাদের হেল্প হবে এবং সেকেন্ড, মোর ইম্পর্টেন্টলি, আপনারা যদি ফেসবুক অ্যাডের জন্য টাকা খরচ করতে চান বা ইন্টারন্যাশনাল কেনাকাটার জন্য কিছু করতে চান, সেই ক্ষেত্রে ওই মাস্টার কার্ডটা আপনাদের কাজে আসবে। এটা 1 নম্বর কাজ। এবং 2 নম্বর কাজ হলো আমি চাই আপনারা এলিভেট পের একটা ফেসবুক গ্রুপ আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, ওই গ্রুপটা জয়েন করেন। ওখানে অন্যান্য এলিভেট পে ইউজার্সরা আছে। সো আপনার যদি কোনো সময় কোনো সমস্যা হয় বা আপনার যদি কোনো কনফিউশন হয়, ওই গ্রুপটা হয়তো আপনাকে হেল্প করতে পারবে। চলেন ভিডিওতে ফেরত যাওয়া যাক। সেকেন্ড রিজন যে কারণে আমি ফ্রিল্যান্সিং অ্যাভয়েড করতে বলি অনেক মানুষকে, সেটা হলো হিউজ কম্পিটিশন। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছি 2011 সালের আশপাশে অ্যাজ আ রাইটার, তখন ফ্রিল্যান্সিং এর দুনিয়া ভার্সেস এখনকার ফ্রিল্যান্সিং এর দুনিয়া একদমই একরকম না। ওই সময় মার্কেট প্লেসের সংখ্যা ছিল খুবই কম। আপওয়ার্ক বলে কোনো কিছু ওই সময় ছিল না। ওই সময় elance.com অনেক পপুলার ছিল, ওই সময় peopleperhour.com অনেক পপুলার ছিল, যেগুলোর কথা এখনকার ফ্রিল্যান্সাররা জানেও না, তাদের জানা জরুরিও না। হ্যাঁ, আপনি বলতে পারেন ওই সময় টাকা আনা অনেক কষ্টের ছিল, ওই সময় এই ঝামেলা ছিল, ওই ঝামেলা ছিল, সত্য। বাট একই সাথে ওই সময় কম্পিটিশনও অনেক কম ছিল। সো যাদের অ্যাকচুয়াল স্কিল ছিল তাদের সেলসের পিছনে এত ফোকাস করতে হইতো না, তাদের স্কিলের কারণেই কাজ পেয়ে যাইতো। যেই কাহিনী এখন আর বর্তমান ফ্রিল্যান্স মার্কেট প্লেসের দুনিয়ায় হয় না। এখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে যদি ভালো করতে চান, আপনার স্কিল তো জানতে হবেই, একই সাথে আপনার সেলসেও অনেক ভালো করতে হবে, কারণ আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারতে হবে যে আপনার ভালো স্কিল আছে। একটা সময় ছিল যখন শুধু ভালো স্কিল থাকা এনাফ ছিল, এখন শুধু ভালো স্কিল থাকা এনাফ না, ভালো স্কিল থাকা অবশ্যই জরুরি। একই সাথে আপনার যে ভালো স্কিলটা আছে এটা ক্লায়েন্টকে বুঝাইতে পারার অ্যাবিলিটি, তো সেলসের অ্যাবিলিটিও অনেক বেশি জরুরি। এবং বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপিন, পাকিস্তান এই সব জায়গায় ফ্রিল্যান্সারদের সংখ্যা এত বেড়েছে এখন, যে অনুযায়ী আসলে ফ্রিল্যান্সের জব অপরচুনিটি সেভাবে বাড়ে নাই, যে কারণে এখন পুরো মার্কেট প্লেসের অবস্থা অত সুখকর না যত সুখকর অবস্থা হয়তো 5-6 বছর আগেও ছিল। থার্ড রিজন, এই রিজনটা একটু টেকনিক্যাল বাট আমি সহজ করে বোঝানোর চেষ্টা করবো আপনাদের। কোভিড পরবর্তী সময়ে যে ব্যাপারটা হয়েছে সেটা হলো ইন্টারন্যাশনাল সব কোম্পানি বুঝতে পেরেছে যে তাদের ফুল টাইম ন্যাশনাল এমপ্লয়ের জায়গায় যদি ফ্রিল্যান্সার হায়ার করার সামর্থ্য থাকে বা সক্ষমতা থাকে তাহলে তাদের খরচ অনেকাংশেই বেঁচে যায়। মনে করেন আমি আমেরিকায় একটা রেস্টুরেন্ট চালাই, এখন আমার রেস্টুরেন্টের জন্য একজন সোশ্যাল মিডিয়ার মানুষ লাগবে। কোভিডের আগে আমি এক্সপেক্ট করতাম যে ওই সোশ্যাল মিডিয়ার মানুষটা প্রত্যেকদিন আমার রেস্টুরেন্টে আসবে, ছবি তুলবে, পোস্ট করবে সোশ্যাল মিডিয়ায়, খুব ভালো কথা। কোভিডের পরবর্তী সময়ে আমি রিয়েলাইজ করছি যে হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম বলে তো একটা ব্যাপার আছে, আমি নিজেই ছবি তুলে পাঠাই দিই, ও এডিট করবে, পোস্ট করবে। এই রিয়েলাইজেশনটা কোভিডের পরে বেশিরভাগ বিজনেসের
এসেছে এবং এটার সাথে আরেকটা সাইড রিয়েলাইজেশন আসছে, যেটা হলো আচ্ছা যদি এই কাহিনী সত্য হয়, যদি ওর কখনো আমার রেস্টুরেন্টে আসা নাই লাগে, তাহলে আমি ওকে কেন দিচ্ছি? ওকে না দিয়ে আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশ টাইপ বা ইন্ডিয়া টাইপ কোনো একটা জায়গায় এই কাজ দিয়ে দেই, আমার 10 ভাগের 1 ভাগ খরচ হবে। কথা সত্য। বাট খারাপ ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো বিভিন্ন কোম্পানিও এই অপরচুনিটিটা বুঝতে পারছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। supportshepherd.com বলে একটা কোম্পানি আছে। এই কোম্পানির কাজ হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেয়া এইসব কোম্পানিকে। সো অ্যাজ আ রেস্টুরেন্ট বা অ্যাজ আ এন্টারপ্রেনার ধরেন আমার একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার। একটা সময় ছিল কোভিডের আগে, যখন আমার দরকার হইতো আমি upwork.com এ যেতাম, আমি fiverr.com এ যেতাম, যে আমি ওইসব জায়গার থেকে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করার চেষ্টা করতাম। বাট এখন কোভিড পরবর্তী সময় যেহেতু আমার হাতে অপশন অনেক চলে আসছে, আমার অনেক ডেডিকেটেড মার্কেট প্লেস আছে যারা শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই দেয়, আমি এখন সরাসরি আপওয়ার্ক বা ফাইবারে না যে এরকম onlinejobs.ph ফর এক্সাম্পল অথবা supportshepherd.com ফর এক্সাম্পল এগুলোর কোনো একটা যাবো যেখান থেকে আমি আরো ভালো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পাবো, আমার রেগুলার মার্কেট প্লেসে যেতে হচ্ছে না। সো এই সাইড কম্পিটিশনগুলা, এই নিশ কম্পিটিশনগুলো অনেক বেড়ে গেছে, যেটা আগে আসলে এরকম ছিল না। যেই কারণে আমার ধারণা মার্কেট প্লেসের ভিত্তিতে যারা ফ্রিল্যান্সিং করে তাদের দিন সামনে আসলে আরো খারাপই হবে। আচ্ছা, এতই যদি গ্লুমি অবস্থা হবে, এতই যদি খারাপ হবে ফ্রিল্যান্সিং এর দুনিয়া, তাহলে কি আমরা ফ্রিল্যান্সিং করবো না? যদি আমরা ফ্রিল্যান্সিং না করি তাহলে আসলে আমরা করবোটা কি? এটার 3 স্টেপের একটা সলিউশন আছে আমার কাছে। স্টেপ নাম্বার 1 খুব অবভিয়াস বাট খুবই রিলেভেন্ট এবং সারা জীবন এই স্টেপ নাম্বার 1 একই থাকবে। এটা হলো বি স্কিলড এট আ গুড স্কিল। দেখেন, আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করতেছি, বারবার রিমাইন্ডার দিচ্ছি, ওই দিন কিন্তু শেষ যেই দিন আপনি মোটামুটি লেভেলের একটা মানুষ ছিলেন এবং আপনি কাজ পাইতেন। আপনি যদি আজকে আমাকে এসে বলেন যে ভাই আমি এক্সেল পারি, আমার কি কোনো কাজ হবে নাকি, আমি তখন আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করব সেটা হলো আপনি কিরকম এক্সেল পারেন। আপনার উত্তর যদি এটা হয় আমি মোটামুটি পারি, খুব ভালো পারি না, আবার খুব খারাপও পারি না, নর্মাল মানুষদের থেকে ভালো পারি, বাট আবার যে খুব বেস্ট এরকম না, এরকম যদি আপনি হন, আপনি যদি মিডিওকার হন, তাহলে আপনার কিন্তু এই বর্তমান দুনিয়ায় কোনো কাজ নেই এবং যতই দিন যাচ্ছে আপনার কাজের পরিমাণ আরো কমবে, কারণ আপনি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবেন। অন দ্য আদার হ্যান্ড, যে অনেক ভালো কাজ পারে, যে এক্সেলে দুনিয়ার বেস্টদের একজন, দুনিয়ার বেস্ট 1% বা 5%-এর একজন, তার কিন্তু আগামী 5 বছর 10 বছরে কাজের অভাব ওই রকম ভাবে হবে না কম্পেয়ার টু এই মিড লেভেলের মানুষের। যারা লো স্কিল তারা কিন্তু অলরেডি রিপ্লেস হয়ে গেছে, মিড লেভেলের মানুষ আস্তে আস্তে রিপ্লেস হওয়া শুরু হয়েছে। তো আপনার 1 নাম্বার স্টেপ হলো বি স্কিলড এবং দুনিয়ার 1 থেকে 5% স্কিলড মানুষদের একজন হইতে হবে আপনার ওই পার্টিকুলার স্কিলে। ওটা যেই স্কিলই হোক, ওইটা যদি খুব অবভিয়াস একটা স্কিল হয় যেটা এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে বলে আপনি একদম শিওর, তারপরেও ওটার যদি আপনি টপ 1% থেকে টপ 5% স্কিলড মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে আপনার জব এআই দিয়ে রিপ্লেস হবে না। তো 1 নম্বর কাজ হলো স্কিলড হওয়া, এবং স্কিলড হওয়ার জন্য আপনি ধরে নেবেন আপনার 12 মাসের মতো একটা সময় লাগবে। 12 মাসের বেশি যদি লাগে তার মানে হয়তো আপনি লেজি, 12 মাসের কম যদি লাগে তাহলে হয়তো আপনি ঠিকঠাক মতো শেখেন নাই। হ্যাঁ, অবশ্যই স্কিল অনুযায়ী এটা ভ্যারি করবে, সব স্কিল শিখতে তো আর 12 মাস লাগে না, বাট জেনারেলি বলতেছি 12 মাসের কমে কোনো একটা বিষয়ে আপনি খুব বড় এক্সপার্ট বা পণ্ডিত হয়ে গেছেন, এটা হওয়ার চান্স খুব কম। 2 নম্বর স্টেপ, বি আ ফ্রিল্যান্সার। আপনি বলতে পারেন যে আমি ফ্রিল্যান্সিংকে বলতেছি কইরো না, তাহলে কেন বলতেছি স্টেপ 2 তে এসে ফ্রিল্যান্সিং করতে? কারণ আমি চাই আপনার ফ্রিল্যান্সিংটা হবে অ্যাজ আ পাথওয়ে টু স্টেপ 3। সো 1 নম্বর স্টেপ ছিল আমি স্কিলড হব, 2 নম্বর স্টেপ হবে এখন আমি 1 বছর বা 2 বছর ফ্রিল্যান্সিং করব। আমার গোল হবে ফ্রিল্যান্সিং করে বড় লোক হওয়া না, আমার গোল হবে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করে আমার পোর্টফোলিও এনরিচ করা, ক্লায়েন্ট এক্সপোজার বাড়ানো। সো ক্লায়েন্ট কমিউনিকেশন, সেলস, রিলেশনশিপ বিল্ডিং, বিভিন্ন টাইপের প্রজেক্টে কাজ করে একটা ডাইনামিক এক্সপিরিয়েন্স পাওয়া, এই ব্যাপারগুলো আমি আগামী 1 বছর বা 2 বছরে করার চেষ্টা করব। তো আপনি জিনিসটা চিন্তা করেন, জিনিসটা কি হচ্ছে। প্রথম বছরে আমি একটা জিনিস শিখেছি, 12 মাস আমি সময় দিয়ে একটা জিনিস শিখেছি। দ্বিতীয় এবং তৃতীয় বছরে, সো সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ারে, এই 24 মাসে আমার ওই স্কিলটা ব্যবহার করে আমি ফ্রিল্যান্সিং করে অথবা বিভিন্ন মানুষের জন্য চাকরি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি, যেন আমার স্কিলের উপরে আমি এক্সপিরিয়েন্সের ল্যাডার বসাইতে পারি। আপনি আমাকে যদি এসে বলেন ভাই আমি খুব এসইও পারি, এই কথার কোনো মানে নাই। আপনি যদি আমাকে এসে বলেন ভাই আমি খুব ভালো লোগো ডিজাইন করতে পারি, এই কথার কোনো মানে নাই। কিন্তু আপনি যদি আমাকে এসে বলেন ভাই আমি খুব ভালো লোগো ডিজাইন করতে পারি, গত 2 বছরে আমি 18টা ব্র্যান্ডের জন্য এই 25টা কাজ করছি, দেখেন আপনার কেমন লাগে, ও কথার একটু মানে আছে। তো এই 2 বছর আপনি এই কাজটাই করবেন। ফ্রিল্যান্সিং করে আপনি বড় লোক হয়ে যাবেন একদমই না। ফ্রিল্যান্সিং করে আপনি কত টাকা আয় করলেন ওই 2 বছরে, এটার কোনো মানেই নেই, ওটার পেছনে আপনার যাওয়ারই দরকার নেই, কারণ টাকাটা এই ক্ষেত্রে নগণ্য একটা বিষয়। আপনার বড় স্পেকট্রামে লম্বা করে আপনি যদি চিন্তা করেন, এই টাকার কোনো ভ্যালু আসলে নাই এই 2 বছরের। এই 2 বছরের আমাদের মূল গোলটাই হইল প্রথম 1 বছরে আমরা যা যা শিখেছি ওই 1 বছরের নলেজটার উপরে এক্সপিরিয়েন্স বিল্ড করা, এবং এই এক্সপিরিয়েন্স বিল্ড করতে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন ইমপ্রুভ করব, আমরা সেলস স্কিল ইমপ্রুভ করব, আমরা আমাদের পোর্টফোলিও ইমপ্রুভ করব, এবং ওভারঅল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হবে আমাদের, যে আমাদের যে স্কিলটা আমরা শিখছিলাম সেই স্কিলটা নিয়ে অ্যাকচুয়াল দুনিয়ায় কাজ করতে গেলে কি কি স্ট্রাগল ফেস করতে হয় বা কি কি এক্সপিরিয়েন্স হয় আমাদের সাথে। থার্ড এবং খুব 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 ইম্পর্টেন্ট, এই জিনিস যদি আপনি না করতে পারেন আপনি কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন না, সেটা হলো ওই 2 বছর বা 3 বছর শেষ হওয়ার পরে, ওই ফ্রিল্যান্সিং এর ফেজটা
শেষ হওয়ার পরে আপনার আস্তে আস্তে মুভ আউট করতে হবে নিজের বিজনেস দাঁড় করানোর দিকে। যখন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন আপনি আপনার নিজের সময়কে ট্রেড করতেছেন, এবং আমরা সবাই জানি নিজের সময়কে ট্রেড করে কখনোই বড়লোক হওয়া যায় না। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমার সাথে আরো অনেক মানুষ ফ্রিল্যান্সিং শুরু করেছিল, এবং আমার সাথে ঢাকা কলেজে পড়তো, পরে আমার সাথে নর্থ সাউথে পড়েছে, এরকম অনেক পিয়ার্স আছে আমার যারা আমার সাথে ফ্রিল্যান্সিং শুরু করেছিল এবং এখনো তারা ফ্রিল্যান্সিং করে। আমি কিন্তু 2019 সালের পরে 18-র আশপাশে এবং 19-এর দিকে আস্তে আস্তে এজেন্সি ওয়ার্ল্ডে চলে গিয়েছি। ফার্স্টে অ্যাফিলিয়েট ওয়ার্ল্ডে চলে গিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে এজেন্সি ওয়ার্ল্ডে চলে গিয়েছি এবং পুরোপুরি বিজনেসের দিকে চলে গিয়েছি ফ্রিল্যান্সিংকে বাদ দিয়ে। অনেক আমার ফ্রেন্ড ওই জিনিসটা করে নাই, তারা প্রত্যেকে এখন স্ট্রাগল করতেছে মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার জন্য। তার কারণ কম্পিটিশন অনেক বেড়ে গেছে, আরো অনেক নতুন স্কিল মানুষ চলে আসছে যারা আরো কম খরচে কাজ করে দিচ্ছে, তারা আরো নতুন, তারা আরো ডেসপারেট। তারা যেহেতু আরো ডেসপারেট এই কারণে তারা অনেক সময় ফ্রিতেও কাজ করে দিতে যাচ্ছে, যেটার সাথে এই এক্সপিরিয়েন্সড মানুষগুলা কম্পিট করতে পারতেছে না এবং পারার কথাও না। এই ভুলটা আমি চাই না আপনারা করেন, এটা খুব কমন একটা ভুল। যেটা হলো অনেকে ভাবে আমার ফ্রিল্যান্স পোর্টফোলিও অনেক ভালো, আমার ফ্রিল্যান্স মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অনেক ভালো, আমার অনেক রিভিউ আছে, আমার অনেক রেটিং আছে, এভাবেই মনে হয় আমার জীবন চলে যাবে, কোনো সমস্যা নেই। বাট এইভাবে আসলে আপনার জীবন যাবে না, আপনার জীবন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, কারণ মার্কেট প্লেস ডিপেন্ডেন্সি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কমতেছে এবং মার্কেট প্লেসে কম্পিটিশন বাড়তেছে। দুইটাই খারাপ ইন্ডিকেশন আমাদের জন্য, আমাদের মতো মানুষ যারা মার্কেট প্লেসে কাজ করে বা যারা ফ্রিল্যান্সার হিসেবে ভালো করতে চায় তাদের জন্য। এই কারণে আমি হোল হার্টেডলি আপনাদের রেকমেন্ড করব মার্কেট প্লেসের বাইরে আস্তে আস্তে চলে যেতে, নিজের বিজনেস সেট আপ করার দিকে যেতে। নিজের সময় ট্রেড করে কোনোভাবেই বড়লোক হওয়া সম্ভব না, আমি শিওর আপনারা এটা জানেন, বাট আমি আপনাদের আবারও রিমাইন্ডার দিচ্ছি, কারণ আপনার সময় লিমিটেড। আপনার দিনে 24 ঘন্টাই আছে, ওই 24 ঘন্টার প্রত্যেক ঘন্টার জন্য যদি আপনি $10 পান, যদি আপনি 24 ঘন্টাই কাজ করেন, তাহলেও আপনার দিনে ইনকাম হবে $240। আপনি যে বড়লোক হওয়ার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ব্যাপারটা ভাবতেছেন, ওটা কখনোই আপনি অ্যাচিভ করতে পারবেন না ফ্রিল্যান্সিং করে বা কারোর জন্য চাকরি করে। আপনার বিজনেসে কনভার্ট করতে হবেই হবে, যেখানে আপনার টিম থাকবে, যেখানে মানুষজন কাজ করবে এবং আপনি আস্তে আস্তে একটা ম্যানেজেরিয়াল রোলে চলে যাবেন। শুনতে হয়তো একটু ভীতিকর শোনাইতে পারে, শুনলে হয়তো মনে হতে পারে যে এই জিনিস আমি করবো কিভাবে, আমি তো সারা জীবন একজন স্কিল্ড মানুষ হিসেবে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যাবো এরকম ভেবেছি। বাট ওরকম ভাইবেন না। হ্যাঁ, 2 বছর 3 বছরের জন্য ফ্রিল্যান্সিং খুবই ভালো, 2 বছর 3 বছরের জন্য এই ফ্রিল্যান্সিং বা চাকরি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করার থেকে ভালো জিনিস আসলে অন্য কোনো কিছু নাই। নর্মাল চাকরি থেকে এই জিনিস করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারলে খুবই ভালো। বাট ওই সুইচটা আপনি যদি না করেন যে আমি এখন আর ফ্রিল্যান্সার থাকবো না, আমি এখন আস্তে আস্তে বিজনেসম্যান হিসেবে আত্মপ্রকাশ করবো, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ইতি হবে এবং আমার বিজনেস ক্যারিয়ারের শুরু হবে, ওই সুইচটা যদি আপনার মধ্যে না হয় তাহলে কখনোই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন না। এবং আমি চাই এই ভিডিওর থেকে আপনার টেক অ্যাওয়ে এটাই হোক, আপনি এই 3টা স্টেপ যদি এই লাইনে ফলো করতে পারেন 1 বছর, তারপরে 2-3 বছর এবং তারপরে আস্তে আস্তে বিজনেস শিফট, এই জিনিসটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আমার ধারণা আপনার জীবন অনেক অনেক বেশি সুন্দর হবে। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।